নারীর সৌন্দর্য থাকা যেন কোনো পাপ, যেমনটা ফুলের থাকে। ফুলের অতিরিক্ত সৌন্দর্য আকর্ষণ করে মানবকে, কিন্তু তারা আকর্ষিত হয় ফুলকে হৃদয়ে স্থান দিতে পারে না। যতক্ষণ ফুলটা সতেজ থাকে ততক্ষণ এটা হাতে শোভা পায়, কিন্তু যখন ফুলের সতেজতা শেষ হয়ে যায় তখন তার স্থান হয় চরণতলে। মেয়েদের সৌন্দর্যের পরিণতিটাও ঠিক পরিস্ফুট পুষ্পের নেই। সব পুরুষের সৌন্দর্যতাই বেশি আটকায় না, মনটা সবাই দেখতে চায় না, আর না মায়ায় জড়ায়। নাইম সেই মায়ায় বোধহয় জড়াতে পারেনি, কারণ না দেখেই কোনো মেয়ে মায়ায় জড়ানো যায় কি না তা নাইমের জানা নেই। আগে এই পরীকে স্বচক্ষে দেখার তীব্র আকাঙ্ক্ষা ছিল তার, কতই না ফোন দিয়ে এঁটেছিল সে, কিন্তু আজ সেই পরী তারই ঘরে অবস্থান করছে, কিন্তু তার ইচ্ছে করছে না পরীর সামনে গিয়ে দাঁড়াতে। কারণটা কি পরীর সৌন্দর্য? নাইম কেন জানি অস্বস্তিকর লাগছে সব কিছু। হাসপাতালে পরীর সামনে যে যায়নি, বাসায় আনার সময়ও থাকেনি। মোট কথা সে কিছুতেই পরীর সামনে যাবে না। অদৃশ্য এক দেওয়াল তাকে বাধা দিচ্ছে পরীর কাছে যেতে। তাই তো এই মুহূর্তে সে নিজ ঘরে অবস্থান করছে। একটা বুয়া রেখেছে সবসময় পরীকে দেখাশোনা করার জন্য। নিজ ঘরে বসে ছটফট করছে পরী। সায়রের জন্য তার চিন্তা। নূরনগর গেলে আফতাব যদি সায়রের কোনো ক্ষতি করে দেয়। আফতাব তো চেয়েছিল সায়রকে হত্যা করতে। এ কথা ভেবে পরী অসুস্থ অনুভব হচ্ছে। বুয়া ঘরে আসতে পাতলা কাপড় দিয়ে মুখটা আড়াল করে সে। তার বিভৎস চেহারা দেখলে এখন যে কেউ ভয় পাবে, তাই এই চেহারা আড়াল করাই শ্রেয়। বুয়া পরীর এরকম অবস্থায় দেখে বলে, কি হয়েছে আপা, আপনার কিছু লাগবে? পরে বিড়বিড় করে বলতে লাগলো, আমি থাকবো না এখানে, আমি নূরনগর যাব, মালি সাহেবকে বাঁচাতে হবে। বুয়া দ্রুত পায়ে গিয়ে খবরটা নাইমকে জানাতে সে ছুটে আয়। নাইম পরীর মুখোমুখি দাঁড়াতে সংকোচ বোধ করছে, তাই অন্যদিকে ফিরে দাঁড়িয়ে বলল, কেন অত উত্তেজিত হচ্ছেন পরী? আপনার শরীর এখন ভালো না। আমি থাকবো না এখানে, আমাকে যেতে হবে, ওনার খুব বিপদ। পরীর মুখে উনি শব্দটা শুনে বেশ লাগলো নাইমের। সে হাসলো, কিচ্ছু হবে না, সায়ের খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনি কথা কম বলুন, নাহলে আপনারই ক্ষতি। মৃদু চিৎকার করে পড়ি, না আমাকে যেতেই হবে, নাহলে আব্বা খুব বড় ক্ষতি করে দিবে ওনার। আপনি দয়া করে আমাকে নূরনগরে নিয়ে যান। পরে আপনিও তো ভুলে গেছেন এখন আপনি একা নন, আপনার শরীরে আরেকটা অস্তিত্ব রয়েছে, আর দায়িত্ব সাহেব আমাকে দিয়ে গেছেন। আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আপনি কি আমার স্বামী? তাহলে আপনি কেন আমার দায়িত্ব নিচ্ছেন? আমি আপনাকে আমার দায়িত্ব নিতে দেব না, আমাকে ফিরে যেতে দিন। নাইম অপরাধী বোধ করলো পরীর কথায়, কিন্তু পরীর কথাটা তো ঠিকই বলছে, সে তো পরীর স্বামী নয়, তাহলে এত দায়িত্ব কেন নিচ্ছে শায়েরের কথায়? শায়ের তো আর কেউ হয় না, তাহলে শায়েরের কথা শোনার পর মনেই হয় নাই। নাইম বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি নেব না আপনার দায়িত্ব, তবে আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না, দরকার পড়লে আমি নিজে গিয়ে শায়েরকে নিয়ে আসবো, কথা দিলাম শায়েরের কোনো ক্ষতি আমি হতে দিব না। চাপা রাগ নিয়ে চলে গেল নাইম। পরী খাটের উপর বসে পড়ল। শায়েরকে যাওয়ার সময় কেন বাধা দিল না? নাহলে এতটা চিন্তা হতো না। আফতাব আখির ভয়ানক, ওরা যে কোনো সময় শায়েরকে হত্যা করতে পারে। সারা শরীরে ব্যথা করছে, কিন্তু মনের ব্যথাটা আরও তীব্র। নাইম কি সত্যিই শায়েরকে আনতে গেছে? পরি মুখটা ভালো করে ঢেকে আস্তে আস্তে ধীরে ঘর থেকে বের হলো। বুয়াকে জিজ্ঞাসা করতেই সে জানায় নাইম নূরনগরের উদ্দেশ্যে গেছে। শায়ের মাত্র জমিদার বাড়িতে পা রাখলো, এদিক সেদিক তাকাতে তাকাতে বৈঠক ঘরে গিয়ে আখির শায়েরকে দেখে রেগে চমকে গেল, প্রচণ্ড রেগে গেল সে। শায়েরকে রাগান্বিত হয়ে বলল, নবাবজাদা এসে গেছেন। ভাই আমি আগেই বলেছিলাম কুকুরকে মাথায় তুলবেন না, দেখছেন তো এখন কি হলো? এই কুকুরের বাচ্চা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আখিরের কথা শায়ের জবাব দিল না। সে এগিয়ে গেল আফতাবের কাছে, তারপর বলল, অন্দর সবাই ঠিক আছে তো, নাকি তাদের উপর অত্যাচার করছেন আবার? পরীকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? পরী যান আমার কাছে আছে, এতে লুকানোর কি আছে? তুমি আর পরী মিলে সিরাজকে মেরেছো তাই না? এখন তোমাকে কি করা উচিত? সিরাজ যদি বেঁচে যেত তাহলে ওকে নিঃসন্দেহে ভয়ঙ্কর মৃত্যু দিতাম আমি, কিন্তু সে তার আগেই মরে গেছে। তুমি বিশ্বাসঘাতক শায়ের, আর বিশ্বাসঘাতকের মৃত্যু শ্রেয়। সায়ের শব্দ করে হেসে উঠল, ঠিক আপনাদের মতো। আপনারা যেমন স্বার্থ হাসিল হওয়ার পর বিশ্বাসঘাতকতা করেন, তেমনি আমিও করলাম। পরিজন তো আপনাদের থেকে অনেক দূরে নিয়ে গেছি আমি, চাইলেও আর খুঁজে পাবেন না তাকে। আমি শেষবারের মতো বলছি, এসব রক্তাক্তে ইতি টানুন, আমাকে আমার মতো থাকতে দিন। কী ভেবেছো তুমি এত কিছু পরে পরীকে ছেড়ে দিব? আপনার মতো পিতা হাজারে একটা হয় জমিদার সাহেব, আর আপনি পিতা নামের কলঙ্ক। সায়ের অন্দরে চলে গেল। আফতাব রাগে গজগজ করতে করতে বললেন, সায়ের যে জীবন্ত বের হতে পারে না, সেই ব্যবস্থা করো আখির। বারান্দায় উদাস হয়ে বসে আছে রূপালী। সেদিনের পর থেকে পিকুল্লু আর জুমানের কোনো খবর নেই। রূপালী চেয়েও পারেনি ওদের সাথে যোগাযোগ করতে। পরী সায়েরকে বিদায় জানিয়ে সেই রাতে ফিরে আসে রূপালী। তার কিছুক্ষণ বাদে আফতাব আর দলবল সহ হাজির অন্দরে। রূপালী জিজ্ঞাসা করে, পরী কোথায়? রূপালীর চতুর্থাত্তর সাথে নিজেকে আড়াল করে, এমন ভাব করে যে কিছুই জানে না। সবাই সারা অন্দর খুঁজে কোথাও সায়ের পরীকে পায় না। রূপালী তেমন সন্দেহ করে না কেউ, কারণ সবাই জানে ভীতু মনে করে। তারপর থেকে পিকলুর জন্য ওর মন আকুপুকু করে। ওইটুকু ছেলে নিয়ে কোথায় গেছে জুমান, কেমন আছে কে জানে। সায়েরকে অন্দরে থেকে
দেখে খুশিতে দৌড়ে গেল সে। পরীর জন্য ভীষণ চিন্তিত সে। তাই সায়েরকে দেখা মাত্র জিজ্ঞাসা করে, পরী কেমন আছে? ও সুস্থ আছে তো? ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। আপনারা ঠিক আছেন? আপনার বাবা কি কোনো প্রকার জুলুম করছে আপনাদের উপর? আব্বা জানে এর পিছনে শুধু পরীর হাত রয়েছে, কিন্তু সে এটা জানে না আমিও আছি। আপনার বাবা যেন জানতে না পারে, সাবধানে থাকবেন। কিন্তু সায়ের, আমার পিকলু, কতদিন ধরে ওকে দেখি না। রুপুলের চোখে জল দেখা দিল ছেলের কথা আনতে। সায়ের বলল, চিন্তা করবেন না, আপনার ছেলে ভালো আছে। আমি চিঠি লিখে দেন, আমি পৌঁছে দেব। জেসমিন সুস্থ হয়ে উঠছেন মালার সাথে। সে উঠোনে আসছেন সায়েরকে দেখে দুজনে ছুটে এলো সায়েরের কাছে। মালা কেঁদে কেঁদে জিজ্ঞাসা করলো, আমার মাইয়াটা কেমন আছে সায়ের? ভালো আছে। ওরে তুমি এখানে আসতে দিও না, তাহলে ওর বাপে ওরে বাঁচতে দিবে না। তুমি ওরে তোমার কাছে রাইখা দিও। জেসমিন বলল, আমার একটা কথা রাখো সায়ের, জুমানরা কোনোদিন জমিদার বাড়িতে আইও না। ওরা ভুলে যাইতে কইবা একজন জমিদারের পোলা, ওরা সব ভুইলা দিবা তুমি। সায়ের, কথা বলো না। এত কিছুর পরে পরীর মতো ওনারা সায়েরকে চোখ বন্ধ করে বিশ্বাস করছে। সায়ের আশ্চর্য হয়ে সবার দিকে তাকিয়ে আছে। রূপালী নিজ ঘর থেকে বের হয়ে হাতে তার একটা কাপড়ের ব্যাগ, সেটা সায়েরের হাতে দিয়ে বলল, এতে আমার সমস্ত গয়না আছে, এগুলো দিয়ে ওরা অনেক দিন ভালোভাবে চলবে। সায়ের বিনয়ের সুরে বলল, আপনি চলুন আমার সাথে, আপনাকে আমার ছেলের কাছে রেখে আসবো। মা ছাড়া অতটুকু বাচ্চা থাকবে কি করে? রূপালীর সাথে সাথে রাজি হয়ে গেল। মালাও তাতে সায় দিল এবং তার সব গয়না সায়েরের হাতে তুলে দিলেন। জেসমিন ছেলের ভালোর জন্য নিজের জমানো সব কিছু দিয়ে দিলেন। সায়ের মনে মনে হাসলো। সুখে থাকার জন্য অর্থের প্রয়োজন হয়, তা আবারও প্রমাণ হয়ে গেছে। ওর কাছে যত গহনা আছে তা দিয়ে জুমান সারা জীবন ভালোভাবে কাটাতে পারবে। রূপালীও ছেলে ভালোভাবে বড় করতে পারবে। রূপালী নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল সায়েরের সাথে যাবে বলে। বৈঠক আসতে আফতাবের লোকেরা ওদের আটকে দিল। আফতাব বলল, তোমাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব না সায়ের, অনেক করেছো তুমি আমাদের জন্য, এবার না হয় তোমার জন্য আমরা কিছু করি। আফতাব ইশারা করে সায়েরকে বেঁধে ফেলার জন্য। সায়ের সবাইকে থামিয়ে দেয়। আচ্ছা, মানলাম আজকে আপনারা আমাকে মেরে ফেলুন, তারপর কি হবে? আপনাদের সব সত্য সবার সামনে চলে আসবে। সেই ব্যবস্থা তো আমি করেই রেখেছি। জমিদার আর তার ভাইয়ের অর্থের জোরে ছাড়া পেয়ে যাবে, কিন্তু বাকি সবাই আপনাদের কি হবে? আর জমিদার আফতাব কতটা স্বার্থপাগল সেটা তো কারো অজানা নয়, তাই না? সায়েরের কথায় সব রক্ষীরা থেমে গেল। সবার মাঝে ভয় দেখা গেল। এটা সত্য যে আফতাব স্বার্থপাগল, সেটা সবাই জানে, কারণ যে রক্ষীরা পরীর কাছে পরাজিত হয়েছিল তাদের পরী বাগান বাড়িতে বেঁধে রেখেছিল। তাদের আফতাব হত্যা করে। এখন বাকিদের মধ্যে কেউ ভুল করে তাদের পরিবার নাম ওদের মতো হবে। হিংস্র পশুরা মিত্ররা তাদের অবিশ্বাস করে। আফতাব ক্ষেত্রে তাই হয়েছে। কোনো রক্ষীরা সায়েরের কাছে আসতে সাহস পেল না। সবাই আফতাবের দিকে তাকিয়ে রইল। আফতাব নিজেও কোনো কথা বলছে না। সায়ের বলল, অন্দরে কোনো মহিলার উপর যেন ফুলের টোকা না পড়ে। এক প্রকার শাসিয়ে গেল। রূপালীকে সাথে নিয়ে জমিদার বাড়ি ত্যাগ করে গায়ের মেঠো পথ ধরে হাঁটতে থাকে দুজনে। পথে নাহিমের দেখা হয় ওদের। সায়ের বিচলিত হয়ে বলে, আপনি এখানে কি করবো বলুন? আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে গেছে, আমাকে সে বিশ্বাস করছে না, তাই আপনাকে ফিরিয়ে নিতে আসলাম। পরিজন একা আছে, আপনি শুধু শুধু কেন আসতে গেলেন? আপনার স্ত্রী নিজেই তো চলে আসতো আপনার কাছে, ওকে আটকাতে আমার আশা। ভালোই হলো আপনাকে পেয়ে গেলাম। চলুন যাওয়া যাক। আমাকে আগে নবীনগড়ে যেতে হবে। আপনি ফিরে যান, আমি রাতের মধ্যে চলে আসব। আপনার সঙ্গে না নিয়ে গেলে আপনার স্ত্রী আমাকে ছাড়বে না। চলুন, আমিও আপনার সাথে যাব। সায়রা দ্বিমত করে না, নাইমকে সাথে নিয়ে নবীনগড়ে যায়। সেখানে গিয়ে জুমান আর পিকলুকে নিয়ে খুশিনা আর কাছে ছিল। ছেলেকে কাছে পেয়ে তখনই তাকে বুকে জড়িয়ে চুমু খায় রূপালী। অজস্র চুমুতে ভরিয়ে দিল ছেলেকে। পিকলু যে ওর প্রাণ, এই প্রাণটা বাঁচাতে সব কিছু করতে পারে। সায়ের খুশিনার হাতে তুলে দিল রূপালী আর জুমানকে। সাথে সাথে ওর সব গহনা দিয়ে দিল। কিন্তু রূপালীর কিছু গহনা সায়েরকে দিয়ে বলল, এগুলো নিয়ে যাও, তোমার কাজে লাগবে। আমি এসব নিব না। যার জন্য জীবন দিতে আমি সর্বদা প্রস্তুত, তার ভালো থাকার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এসব আমার লাগবে না। পরিজনের জন্য আমি আছি। আপনার জন্য এই গহনাগুলো, এগুলো আপনার কাছে থাক। নাইমকে সঙ্গে করে শহরের উদ্দেশ্যে রওনা হলো সায়ের। নাইমের মনে হচ্ছে কিছু একটা হয়েছে, না হলে সবাই এমন আলাদা হচ্ছে কেন? তবে ওর মনে জমে গিয়ে থাকা প্রশ্নগুলো বাসায় গিয়ে জিজ্ঞাসা করবে ভেবে নিয়েছে, তবে সেই সুযোগ সে পেল না। সায়ের ফিরে গিয়ে পরীর ঘরে চলে গেল। পরী তখন সায়েরের জন্য ছটফট করছে। সায়েরকে দেখা মাত্র তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে, কিন্তু সায়ের আলতো করে বলে, পরীর ব্যথা থাকা সত্ত্বেও পরী শান্তি অনুভব করছে যেন। সে রুট কণ্ঠে বলে, আপনি কেন গেলেন? যদি আপনার কোনো ক্ষতি হতো? সায়ের জবাব দেয় না পরীর কথায়। পুড়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে রইল শুধু। পরী সায়েরের চাহনিতে কোনো বিরক্ত দেখছে না, দেখে একরাশ মুগ্ধতা, যা দেখে আগে বলেছিল। তবে সে মুখ বলে উঠল, আমার আর সুন্দর লাগে না আমাকে, তাই না? এই ঝলসে যাওয়া মুখটা দেখতে খুব বিরক্তিকর। ঠোঁটে চওড়া হাসি টানে সায়ের। আপনার ভালোবাসায় আমি বহুবার ঝলসেছি, ছাই হয়ে গেছি, তবুও আপনি এই ছাইকে ভালোবেসে বুকে টেনেছেন। তাহলে আমি কেন পারবো না? আমি এখনও ঝলসে যাচ্ছে আপনার ভালোবাসাতে। এই জ্বলন বুঝি থামার নয়। স্বামী স্ত্রী একান্ত সময়ে তৃতীয় ব্যক্তির প্রবেশ নিষেধ।
সে কথা ভেবে নাইমও গেল না। তবে সে খুব করে চাইছে সত্য জানতে। পরি আর সায়েরের তো সুখের সংসার করার কথা ছিল, তাহলে ওদের পরিণতি এমন হলো কেন? প্রশ্নগুলো মাথায় জট পাকিয়ে দিচ্ছে, যার ফলে অস্থির লাগছে নাইমকে। পরি আর সায়েরের ঘরের কাছে গিয়েও সে ফিরে আসেনি। আর কোনো অধিকার নেই, তবুও একটা টান অনুভব করছে। পরি সায়েরের থেকে দূরত্ব বজায় রেখে বসে আছে। সায়ের চুপচাপ জানলার বাইরের দিকে তাকিয়ে ব্যস্ত শহরটাকে দেখা যাচ্ছে এক মনে। বাইরে মানুষগুলো কত ব্যস্ততা, বহু লোকজন সমাগমের রাস্তায় জীবিকা নির্বাহের জন্য এক একজন এক এক দিকে ছুটছে। সায়ের ভাবছে তারও তো কিছু করতে হবে তার পরিজনের জন্য। শহরে তার বেশ পরিচিত লোক আছে, তাদের সাথে যোগাযোগ করলে সে ভালো একটা কাজ পেয়ে যাবে। এসব চিন্তা করছে সে। আপনি কি এত চিন্তা করছেন? সায়ের ফিরে তাকায় পরির দিকে। আমার সব চিন্তা শুধু আপনিই পরিজন। কিভাবে আপনার সাথে আমি থাকবো পারবো, এসব নিয়ে আমার সব ভাবনা। পরি হাসলো। ওরে হাসিটা দেখতে কুৎসিত হলো। সায়েরের মন প্রাণটা জুড়িয়ে গেল যেন। আমাদের দূরত্ব বোধহয় খুব শীঘ্রই বাড়বে মালি সাহেব। আল্লাহ আপনাকে আমাকে তাড়াতাড়ি আলাদা করে দিবেন। সায়ের পরির পাশে গিয়ে বলল, যদি কখনো আমাদের শরীর আলাদা হয়ে যায়, আমাদের মন কিন্তু আলাদা হবে না পরিজান। রাখাল পাগল হয়েও তার ভালোবাসা ভুলে নেই, আর আমি তো সুস্থ মানুষ। একটু চুপ থেকে কিছু ভেবে সায়ের বলল, যারা আল্লাহর প্রিয় থাকে তাদের পরকাল সুন্দর হয়। আপনার পরকাল সুন্দর হবে, কিন্তু আমার পরকাল সুন্দর হবে না পরিজান। সেখানে তিনি আমাদের আলাদা রাখবেন। পরি সায়েরের চোখে চোখ রাখে। পরি সান্নিধ্য চায়। সায়ের তো সেই চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। সায়ের শুধুমাত্র একটা জিনিস চায়, কিন্তু মনে হয় সে দুনিয়া থেকেও বেশি কিছু চাইছে, যা পাওয়া দুষ্কর। পরি কিছু বলছে না, তাই সায়ের বলে উঠল, আমি এখনও বলছি আমি আপনার যোগ্য নই, তবু আমি কারো নই। আপনার শেষ ঠিকানা আমার বক্ষস্থল। আমার জন্য আপনি তো কত কিছুই করলেন। সে যে একটা কাজ করবেন, যেটা করলে স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আপনার হাতে তুলে দিবেন। শায়েদ চমকালো। শত যুগ অপেক্ষার বিনিময়ে আল্লাহ যদি আপনাকে আমাকে দিয়ে দেন, তো আমি আপনার জন্য শত যুগ অপেক্ষা করতে রাজি। শত যুগ অপেক্ষা করতে হবে না আপনাকে। আল্লাহর নিকট ক্ষমা চান। আল্লাহ বলেছেন, তার বান্দা তার কাছে চোখের জল ফেললে ক্ষমা চাইলে তিনি কাউকে ফিরিয়ে দেন না। খারাপ মানুষদের ক্ষমা করে দেন। আমার জন্য আপনি ক্ষমা চাইতে পারবেন না? জবাব না দিয়ে হাসলো সায়ের। সে তার পরিজনকে পাওয়ার উপায় পেয়ে গেছে। সে পিছু ফিরে তাকাবে না। সায়ের ভেবে নিয়েছে আর নুরনগর কিছুতেই ফিরবে না। যেখানে পরির জীবন সংকট, বাকি জীবনটুকু সন্তান স্ত্রীকে নিয়ে থাকবে। সায়ের তাকে এক বন্ধুর কাছে কাজের উদ্দেশ্যে গেল, আর নাইমের বাসায় রয়েছে। সে জানে সায়ের তাকে কিছু বলবে না, তাই নাইম পরীকে সব জিজ্ঞাসা করবে। দ্বিধাবোধ হলেও পরীর ঘরের দরজায় কড়া নাড়ে নাইম। আমি কি আসতে পারি? অপ্রস্তুত ছিল পরী। ওড়না দ্বারা মুখমণ্ডল ঢেকে প্রস্তুত হয়ে নাইমকে ভেতরে আসতে বলল। নাইম চেয়ার টেনে বেশ দূরত্বে বসে আছে। পরীকে বলে, এখন কেমন লাগছে আপনার? খুব বেশি খারাপ লাগলে বলবেন। আমি ঠিক আছি, একটুও খারাপ লাগছে না আপনার। এরকম অবস্থায় হলো কি করে? কোনো মিথ্যে আমি শুনতে চাই না, আশা করি সত্যিটাই বলবেন। আমি নিজ হাতে 3টে খুন করেছি ডাক্তারবাবু, আর 2টো খুন আমি করব। ওদেরকে আমি কিছুতেই ছাড়বো না। সব বলবো আপনাকে। তার আগে আপনি বলুন, আপনি জেল থেকে ছাড়া পেলেন কিভাবে? কিছুক্ষণের বাকশক্তির লোপ পেয়ে গেল নাইম। পরীর দিকে কিছুক্ষণ তাকিয়ে বলো, 3টা খুন করেছেন পরী? আর তাই এত স্থিরভাবে বলেছেন যেন হত্যা করা পুতুল খেলার মতো। নাইমকে চুপ থাকতে থেকে পরী বলল, আমি সব বলবো। তার আগে আপনি বলুন কিভাবে ছাড়া পেলেন? আমাকে শেখর ছাড়িয়েছে। পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর শেখর আমার সাথে দেখা হয়। আমি ওকে সব বুঝিয়ে বলি। বন্ধু তো, বিশ্বাস আমাকে করতেই হবে ওকে। শেখরই সব বলে আমাকে ছাড়ায়। তাহলে সে আমাদের গ্রামে কেন তখন আপনার নাম বলল? এরপর বোধহয় সেখান থেকে এসে আর আমার সাথে দেখা করেনি। ভুল। শেখর সেদিন জীবিত ফেরেনি নগর থেকে। তার মানে শেখর আগেই আপনাকে ছাড়িয়েছে? সত্যি বলুন, আপনি কিভাবে জানলেন শেখর মারা গেছে? তাকে হত্যা করা হয়েছে। নাইম আরও চমকালো। কি বলছেন আপনি? শেখর তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ভুল। আপনার কথা শুনে এটা বুঝলাম যে শেখর আগেই জানতো আপনি নির্দোষ, তবু নুরনগরে গিয়ে মিথ্যে বলেছিল। কারণটা হলো, সে আগে আন্দাজ করছিল যে আমার আব্বাই কিছু করেছে, কিন্তু তাতে কোনো লাভ হলো না। শেখরকে আপনার বাবাই হত্যা করেছিল, কিন্তু কেন? জমিদার বাড়ির সম্পর্কে আপনি এতটুকু সত্য জানেন, যা দেখেছেন তা আপনার চোখের ভ্রম মাত্র। আপনি কি জানেন পালককেও হত্যা করা হয়েছে? নাইম আবার অস্থির হয়ে গেল। পরীর মাথা ঠিক আছে তো? শেখরকে হত্যা করা হয়েছে এটা মানা যায়, কিন্তু পালককে হত্যা, সেটা তো মানতে পারছে না। কৌতূহলে পরী ঢেকে রাখা মুখের পানে তাকিয়ে রইল সে। পরী এখনও স্থির হয়ে বসে আছে, তবে পরী সায়েরের কথাটা গোপন করেছে। পালক এবং শেখরকে যে সায়ের মেরেছে সেটা জানতে পারলে নাইম চুপ করে বসে থাকবে না, তাই পরী সেসব তথ্য গোপন করে। শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা নাইমকে বলে দেয় পরী। ওর জীবনে ঘটে যাওয়া সব ঘটনার সাক্ষী হিসেবে সে নাইমকে রাখতে চায়, তাই সব সত্য একমাত্র নাইমকে জানিয়ে দিল পরী। সব শুনে নাইম বলল, সায়ের আপনাকে অনেক ভালোবাসে, তাই না? তার ভালোবাসার গভীরতা আজও আমি মাপতে পারিনি। আমি আপনাদের সাথে সব সময় থাকবো। আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন। আমার একটা কথা রাখবেন, বলুন।
আমার সন্তানকে আমি আপনার হাতে তুলে দিতে চাই। আমার কাজ শেষ হওয়ার পর আমি ফিরে আসবো, ততদিন আপনি ওকে মানুষ করবেন। সায়ের কি আপনাকে আবার নুরনগর যেতে দিবে? আমার তো মনে হয় না। আমার সোনা আপা আর বিন্দুর হত্যাকারী শাস্তি আমি দিবই। ওরা শুধু মানুষ হত্যা করেনি, হত্যা করেছে আমার সুন্দর জীবন, আমার আম্মার মন। তাহলে তাদের ছাড়ি কীভাবে? পুলিশকে সব বলি আমি, আইন ওদের শাস্তি দিবে, তাতে আমার মন ভরবে না। আপনি সাহায্য না করলে কোনো সমস্যা নাই, আমি অন্য পথ খুঁজে নেব। নাইম ওখানে আর বসলো না, বাইরে বের হয়ে এলো। অবিশ্বাস্য লাগছে ওর কাছে। তাহলে তো খুব খারাপ লোক ছিল পরীর বাবা। কিন্তু পরীকে একবার যখন নুরনগর থেকে এখানে আনা হয়েছে, তাই পরীকে আটকে রাখতে হবে, নাহলে বিপদে শুধু পরীর নয়, রূপালী, পিকলু আর জুমানেরও ঘোর বিপদ। নাইম পায়চারি করছে, সে শায়েরের অপেক্ষা করছে। পরীর বিষয়ে শায়েরের কথা বলতে হবে। শায়ের ফিরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। নাইম দরজা খুলে দিল। শায়েরকে দেখে স্বস্তির নিঃশ্বাস নিল সে। শায়ের জিজ্ঞাসা করলো, আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন? কিছু বলার আছে আপনাকে, বলুন। পরীকে যথাসম্ভব আটকে রাখুন, ওকে নুরনগর যেতে দিয়েন না। পরিজান আপনাকে সব বলে দিছে, তাই? নাইম মাথা নিচু করে সায় দিল, বলেছে। আমাদের এখন এসব বলার সময় নেই। আমি জানি পরিজান আপনাকে সমস্ত সত্য বলে নেই, নাহলে এতক্ষণ আপনি স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলতেন না। এসব ব্যাপারে পরে কথা বলবো। সায়ের কথাটা নাইমও সায় দিল। সায়ের চলে গেল নিজ ঘরে। পরি তখনও ঘুমাচ্ছিল। বেশ দুর্বল এখন পরীর শরীর, তার উপর বমি হচ্ছে, তবে খুব বেশি বমি হয় না। অসুস্থ শরীরে সামান্য বমি হতে পরি আরও দুর্বল হয়ে যায়, তাই পরি চায়, সায়ের চায় পরীকে একটু বেশি সময় দিতে। পরীকে ঘুমাতে দেখে সায়ের নিঃশব্দে পরীর পাশে গিয়ে বসে। হাত পা গলার ক্ষতস্থানগুলো কালচে বর্ণ ধারণ করছে। ফর্সা শরীরে চন্দ্রকলঙ্কের ন্যায় ফুটে উঠছে দাগগুলো। সায়ের হাত বুলায় পরীর গলায়। আমি ভাগ্যবান, আপনাকে পেয়েছি, আপনার ভালোবাসা পেয়েছি। আপনি ভালোবাসেন বলে আমি ভাগ্যবতী। পরি জেগেছিল, পূর্ণ দৃষ্টিতে সে সায়েরের দিকে তাকিয়েছে। আপনি যদি ভালো কাজ করতেন তাহলে আমাদের জীবনটা অন্যরকম হতো। পরীর মাথায় হাত বুলিয়ে দিল সায়ের। এরপর থেকে আমাদের জীবন সুন্দর গড়ার চেষ্টা করব। আপনি শুধু কথা দেন, নুরনগরে যাওয়ার চেষ্টা কখনোই করবেন না। কিছুক্ষণ সায়েরের দিকে চেয়ে থেকে পড়ি, তবে জবাবটা সে দিল না। পরীকে খাবার খাইয়ে দিল সায়ের। গর্ভবতী থাকায় ওষুধ খেতে পারবে না পরী। সে ওষুধগুলো খেতে পারবে না, সেগুলো খেলো না। এজন্য সেরে উঠতে বেশি দেরি হচ্ছে। তবে সায়েরের ধৈর্য দেখে নাইম বিস্মিত। ইস, সে যদি এভাবে কাউকে ভালোবাসতে পারতো কতই না ভালো হতো। প্রতিনিয়ত পরী আর সায়েরের ভালোবাসার সম্মুখে নাইম তখন মনে সায়েরের বুঝি পরীর জন্ম। ভালোবাসাতে অট্টালিকার প্রয়োজন হয় না, প্রমাণ একমাত্র সায়ের। বাইরের দিক থেকে সামনে কিভাবে পরীকে সময় দেওয়া যায় সেটা সবসময় সায়ের ভেবে চলছে। 5 মাস পার হলো, তবুও সায়ের একটু ধৈর্যহীন হয়ে পড়েনি। সর্বোচ্চ চেষ্টা করছে পরীকে সুস্থ তোলার। সায়ের প্রতিটি মোনাজাতে কেবল পরী ছিল। আল্লাহ বোধহয় ওর কথা শুনেছে। আগের থেকে অনেক সুস্থ, মুখের চামড়া উঠে গেছে সব, কিন্তু ওর চেহারা আগের মতো মধুর্য নেই। সায়ের বিনা আর কেউ বোধহয় এই পরীর দিকে মুগ্ধ নয়নে তাকাবে না। তবে এতদিন পরীকে নুরনগরের কথা ভুলিয়ে দিয়েছিল। প্রথম কয়েকদিন পরী সায়েরকে মালা, রূপালী, জুমনের কথা জিজ্ঞাসা করলো, এখন আর করে না। নিজের শরীরে অনাগত সন্তানের ভেবে দিন পার করছে সে। কিন্তু এতদিন পর তিনি চিঠি পরীকে অস্থির করে তুলছে। চিঠিটা হাতে স্তব্ধ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে রইল পরী। শুভ্র মেঘ সরে গিয়ে গগনের আলো আধার নেমে এসেছে। তপ্ত গরমে প্রকৃতি মুহূর্তে বাতাস ভরে গেছে। রাস্তায় পড়ে থাকা কাগজ আর ধুলোবালি উঠছে। এই নির্মল বায়ু তাদের কোথায় নিয়ে যাবে থামা নেই। তারা ছুটছে। পরী জানলা দিয়ে অনেকক্ষণ যাবৎ দেখে চলেছে। তার জীবনটা বোধহয় এরকম গন্তব্যহীন। ভালোবাসার পিছন পিছন সেই ছুটে আসছে সে, কিন্তু এর গন্তব্য কোথায় তা জানে না পরী। তার এসব ভাবনার মাঝে আকাশ ভেঙে বাড়ির ধারা নেমে এলো ধরণীতে। স্যাঁত স্যাঁত রাস্তাটা ভিজিয়ে দিতে লাগলো। মানুষগুলো ছোটাছুটি করছে একটুখানি আশ্রয়ের জন্য, যাতে তারা বৃষ্টির পানি থেকে বাঁচতে পারে। জানলার পাশে দাঁড়ানো পড়ি। বৃষ্টির ছেটা তাকে ভিজিয়ে দিচ্ছে, তবুও সরে দাঁড়াচ্ছে না পড়ি। তার বড্ড ভালো লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে। পড়ি যদি নিজ ইচ্ছে না সরে, তাহলে ওকে সরানোর কেউ নেই। সায়ের ব্যতীত এই ঘরে কেউ আসে না, এমনকি নাইমও নয়। পরীর মুখে তার অতীত শুনেছিল সেদিন, যেদিন নাইমের সাথে পরীর শেষ কথা হয়েছিল। পরে ওদের সাথে দেখা হয়নি, পরী সরে গেছে। পরে হাতে পত্রখানা ভিজে গেছে। ঠিক সেই সময় একটা হাত ওর হাত ধরে টেনে নিয়ে এসে। হতবাক নয় পরী, শুধু ভেজা নয়নজোড়া মেলে ধরে সায়েরের পানে। ঠান্ডায় ভেজা ঠোঁটজোড়াও কাঁপছে ওর। সায়ের দ্রুত গামছা এনে পরীর শরীর মুছে দিতে দিতে বললেন, নিজের অযত্ন কেন করছেন পরিজান? এভাবে ভিজলে আপনার শরীর খারাপ হবে। এই সময় একটু সাবধানে থাকবেন তো। শান্ত চোখে সায়েরকে দেখতে লাগলো। একটা মানুষ ঠিক কতটা রূপ থাকতে পারে তা পরী দেখছে। সে বলে, 27 নম্বর চিঠিটা আমি পেয়েছি। সায়েরের হাত আপনা আপনি থেমে যায়। ক্ষীণ নজরে পরীকে সে দেখতে লাগলো। খুব গোপনে সে নাইম মিলে চিঠি লুকিয়ে রেখেছিল, যাতে পরীর হাতে না পড়ে। আজকে অসাবধানতার বশে পরীর হাতে তা পড়ে গেছে। 2 মাস যাবৎ 26টা চিঠি পেয়েছে
পাঠিয়েছে রূপালী, যা সায়ের আড়াল করে রেখেছিল, আর আজ তাকে জবাব দিতে হবে। পরি সায়েরের বাহুর ধরে বলে, আমাকে কেন মেরে ফেললেন না আপনি? তাহলে তো আমাকে এত কিছু দেখতে হতো না, নিজের বাবার বিকৃত রূপটাও দেখতে হতো না, কিছু না জেনেই মরে যেতাম, খুব ভালো হতো। সায়ের পুনরায় পরির শরীর গামছা দিয়ে মুছে দিতে লাগলো। আপনি মৃত্যুকে সহজ ভাবলে মৃত্যু কিন্তু অত সহজ নয়। আমাকে মারা এত সহজ ছিল না, তাহলে কেন পারলেন না কেউ? সায়ের মৃদু হাসলো। আপনাকে হত্যা করা অতটা সহজ ছিল না যতটা আপনি ভাবছেন। আপনার বাবা অন্দরে আপনাকে মারতে পারতো না, কেননা আপনার অনুমান প্রখর ছিল। অন্দরে কোনো পুরুষ পা রাখলে আপনি অনায়াসে ধরে ফেলতেন। 4-5 জনের সাথে লড়াই করা আপনার কাছে কিছু না। তার চেয়ে বড় কথা হলো, আপনার বাবা চাইননি আপনি সব জানুন। তবে আমি সবসময় পেছন থেকে আপনাকে রক্ষা করে গেছি, সেজন্য আপনাকে মারাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কেন রক্ষা করেছেন আপনাকে? আর বেঁচে থাকার ইচ্ছে নেই আমার, কিন্তু আমার আপনার সাথে বেঁচে থাকার ইচ্ছে আছে। এগুলো চিঠি আপনার কাছে এসেছিল, অথচ আপনি একটাবারও আমাকে জানালেন না। আপনার কষ্ট হবে ভেবে জানাইনি। এখন বুঝি আমার ভালো লাগছে? আমি কি সুখে আছি? সায়ের জবাব দিল না। আলমারি থেকে শাড়ি এনে পরির হাতে দিয়ে বলল, শাড়িটা বদলে ফেলুন, ঠান্ডা লাগবে আপনার। রূপা আপা যে নগর ফিরে এসেছে সেটা তো বলতেই পারতেন। আমার আম্মা যে সেখানে ভালো নাই সেটা তো বলতেই পারতেন। এতটা স্বার্থপর হলেন। এবার বিন্দু বিন্দু রাগ দেখা দিল সায়েরের চোখে, কিন্তু পরির সামনে সে প্রকাশ করলো না। কেন পরিজনের জন্য শুধু ভালোবাসা আছে। তাই সে বলে, দুনিয়া এমনই, একজনের ভালো হতে গেলে অন্যজনের কাছে বেঈমান স্বার্থপর হতে হবে। আমি স্বার্থপর হয়েছি আপনার ভালোর জন্য, আমি পুরো পৃথিবীর কাছে স্বার্থপর হতে প্রস্তুত। রাগ বেড়ে গেল পরীর। দুহাত চেপে ধরল সায়েরের পাঞ্জাবির কলার। আপনার ভালোবাসা আমার কাছে এখন বিষাক্ত ধোঁয়া মনে হচ্ছে। আমি শ্বাস নিতে পারছি না। আমি তো একা থাকতে চাই না, আমি সবার সাথে থাকতে চাই, কিন্তু আমি শুধু আপনার সাথে থাকতে চাই। আপনার আর আমার মাঝে কাউকে চাই না। সায়ের পরীকে জড়িয়ে ধরতে গেলে পরী ধাক্কা দিল সায়েরকে। ভালোবাসা আপনাকে অন্ধ করে দিয়েছে, পাগল হয়ে গেছেন আপনি। পরিজান, আপনি শান্ত হন। কি শান্ত হব আপনি? ওখানে আমার পরিবার বিপদে আছে, আমি শান্তিতে আপনার সাথে সংসার করব? আপনি ভাবলেন কি করে? আমার বাবা ওদের কোনো ক্ষতি করবে না। ওদের ক্ষতি করে আপনার বাবার কোনো লাভ হবে না। আপনি বের হয়ে যান, আমাকে একটু একা থাকতে দিন। পরি কিছুক্ষণ নিষ্পলকভাবে দেখে বের হয়ে যায় সায়ের। বের হতেও নাইমের মুখোমুখি হয়। নাইম এতক্ষণ সব শুনছিল। সে সায়েরকে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বিপরীত কথা বলে না সায়ের। নাইম আবারও বলে, পরি তো আমার একটা প্রশ্ন। পরি বাবা তো ক্ষমতাশীল, এক্ষেত্রে পরীকে হত্যা করা আমার মতে সহজ ছিল। আপনি পরীকে সবসময় রক্ষা করেছেন, কিন্তু বিয়ের আগে? নাইম সম্পূর্ণ কথাটা বলার আগে বুঝে গেল সায়ের। সে বলে উঠল, আমার পরিজন সে, তার গায়ে কোনো আঘাত পেতে আমি অত সহজে দিব না। আপনি হয়তো জানেন পরিজনের ব্যাপারে, তবে জমিদারের পূর্বপুরুষের নিয়ম ছিল অন্দরে কোনো রক্তারক্তি না করা, কিন্তু পরীর বাবা সেই নিয়ম ভঙ্গ করে নিজ মেয়েকে হত্যা করতে লোক পাঠায়। কিন্তু তার জানা ছিল না যে পরিজান আর 5টা সাধারণ মেয়ের মতো নয়। লড়াই করে সাহস শক্তি দুটোই আছে। প্রতি পদে পদে আড়ালে আমি পরিজনের ঢাল ছিলাম, আর এখন প্রকাশ্যে ঢাল হয়ে দাঁড়াবো। ভাগ্যের জোরে একদিন পরীকে বাঁচিয়েছেন আপনি, আর কতদিন বাঁচাতে পারবেন জানি না। তবে আমি আপনার আর পরীর সাথে আছি। আমাদের সাথে থেকে নিজের জীবন বিপদে ফেলবেন না। আপনি যতটুকু করেছেন ততটুকুই যথেষ্ট। তাহলে আপনি এখন কি করবেন? নূরনগরে যাবেন? না, দেখুন, রূপালী আরেকবার করে বলেছেন আপনি যেন একটাবার সেখানে যান। নিজের জন্য ডাকেনি, সে তার পিকলুর ভালোর জন্য ভবিষ্যৎ চেয়ে ডেকেছে। জমিদারের অত্যাচার ওনারা সবাই সহ্য করতে পারবেন, কিন্তু ছোট ছেলেটার তো ভবিষ্যৎ আছে। দীর্ঘশ্বাস ফেলে সায়েল। আমার সন্তান পৃথিবীতে আলো না। সকাল হতে ঘুম থেকে উঠে পড়ে সায়ের। গতকাল রাতে যে নাইমের সাথে ঘুমিয়েছিল, পরি বারণ করেছে বিধায় আর ওর ঘরে যায়নি। তবে সকাল হতে পরির ঘরে উকি দিয়ে ভোলেনি সে। আশ্চর্যের ব্যাপার, পরি ঘরে নেই। ভয়ে সায়ের কিংকর্তব্য বিমূঢ়। সে দ্রুত নাইমকে ডেকে তুলল। দুজন মিলে রাস্তায় বেরিয়ে গেল। তখনই অলিগলি খুঁজতে থাকলো ওরা। পরি কখন বের হচ্ছে, কতক্ষণ ধরে বের হচ্ছে তা অজানা। সায়ের এদিক ওদিক দৌড়াতে লাগলো পাগল প্রায়। লোকজন ভিড় ঠেলে সামনে এগিয়ে যাচ্ছে, আর এক একজনকে জিজ্ঞাসা করছে পরীর ব্যাপারে। নাইম অন্যর দিকে খুঁজছে, তবে বেশিক্ষণ খুঁজতে হলো না পরীকে। রাস্তার একপাশে বেঞ্চে বসে আছে পরী। কোনো টাকা পয়সা নেই ওর কাছে, তাই তো এর থেকে বেশি দূরে যেতে পারেনি। তাছাড়া পরীর পক্ষে হেঁটে যাওয়া সম্ভব না, তাই ক্লান্ত দেহটা আর টেনে নিতে পারলো না। ধপ করে মেঝেতে উপর বসে পড়ল। তার কিছুক্ষণ বাদে সায়ের হাঁপাতে হাঁপাতে চলে এলো সেখানে। অবাক হলো না পরি। সে জানতো এরকম কিছু হবে। সায়ের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। সায়ের পরে আশেপাশে কিছুক্ষণ জিরিয়ে নিল। অনেক দৌড়াচ্ছে সে। পরীর পাশে বসে সে বলে উঠল, চলুন। বলে পরীর হাত ধরল সায়ের, কিন্তু পরী হাতটা ছাড়িয়ে না। বলে, আমার বড় বোন মারা যাওয়ার অনেকগুলো বছর পর জানতে পারি তাকে হত্যা করেছে। তারপর আমার বিন্দু খুন হলো, সাথে সম্পান মাঝিও, কিন্তু তাদের কারো বিচার হলো না। আমার রূপা আপার জীবনটা জাতাকলে পড়ে গেছে। আর আম্মা,
ওদের সবার শান্তির নীড় একমাত্র আমি, আর আমার শান্তি আপনি। আপনি কেন বুঝতেছেন না তাহলে? আমি একটু শান্তি চাই। কেমন শান্তি চান আপনি? আপনার শত্রুদের হত্যা করে শান্তি পেতে চান? কিন্তু এখন তো সম্ভব নয়। পরিজন, আমাদের সন্তানের কথা আমাদের চিন্তা করতে হবে। আপনি মা হবেন, আমি বাবা। এই সুখের জন্য আপনি কম চোখের জল ফেলেননি। আপনার কথা আল্লাহ শুনছেন। এই সুখকে ফিরিয়ে দিবেন না পরিজন? ফিরে চলুন আমার সাথে। এই পুরুষটির সামনে নিজের কঠোরতা বেশিক্ষণ রাখতে পারে না পরি। অশ্রুজলে ভেসে কপল দেয়। যে পুরুষ ঠকায় তাদের চোখে অদ্ভুত মায়া আছে, যা নারীরা সহজে কাটাতে পারে না। শায়েরের চোখে ঠিক তেমনই মায়া আছে, যা পরীর কঠোরতা ভাঙার জন্য যথেষ্ট। কিন্তু শায়ের তো ঠকানোর পরে পরী সমানভাবে ভালোবেসে যাচ্ছে। আজকে দ্বিতীয়বারের মতো ওর অনাগত সন্তানের কাছে হেরে গেছে পরী। তাই তো সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সে শায়েরের সব কথা মেনে নিয়েছে, সব কিছু মেনে নিয়েছে। নাইমের বাসায় থেকেছে, মনের সব কষ্ট চেপে হাসি মুখে জন্ম দিয়েছে এক ফুটফুটে পুত্র সন্তান। অবিকল মায়ের মতো হয়েছে সে। শায়েরের ইচ্ছে অনুযায়ী সন্তান তুলে দিল ওর হাতে। পুত্রের কানে আজান দিল শায়ের। খুশিতে মন ভরে প্রাণ জুড়িয়ে গেল তার। পদ্মপাতার জলের ন্যায় ক্ষণস্থান হলো সে খুশি। শোভনের বয়স 4 মাস হওয়ার পরেই বুয়ার কাছে শোভনকে রেখে পরি আবারও হারিয়ে গেল। বুয়ার কাছে একটা চিঠি দিয়ে গেল, সে যেন চিঠিটা শায়েরকে দেয়। বহুদিন পর নুরনগরে পা রাখে পড়ি, কিন্তু এখন আগের মতো আছে গ্রামটা। কিছুই পরিবর্তন হয়নি। পথে রাস্তার ধারে কদম গাছের দিকে তাকালো সে। সুখান এখনও সেখানেই বসে আছে। সোনালির কবরের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিয়ে পরীর সামনের দিকে এগোয়। প্রতিটা পদে পদে পরীর অতীত মনে পড়ে। পশ্চিম জঙ্গলের দিকে তাকালে সেই লৌহমস্য ঘটনার কথা মনে পড়ে। বিন্দুকে পরী কোনোদিনও ভুলবে না। সম্পানবাজি খারাপ ছিল, কিন্তু সেও ভালোবেসেছিল বিন্দুকে। ভালোবাসার মানুষ খারাপ ভালো পথে নিয়ে আসে, কিন্তু মালা মালা ব্যর্থ হয়েছে নিজের ভালোবাসায় স্বামীকে আটকাতে। পরী ভাবছে আর হাঁটছে। না জানি কোন অবস্থায় বাড়ির সবাই রয়েছে। পথে যেতে যেতে অনেক পরিচিত মুখ ভেসে আসে। সম্পান মাঝির মা রাখিকেও দেখলো। কেমন পাগলের মতো চেহারাখানা হয়েছে। ক্ষেতের ভেতর থেকে শাক পাতা তুলছে সে। ইন্দুকেও দেখলো মহেশের হাত ধরে বাজার থেকে ফিরছে। লখা পাড়ার ছেলেদের সাথে খেলা করছিল। বাবা আর দিদিকে দেখে সেও ছুটলো। পরি ভাবলো সবাই কি পেছনের কথা ভুলে গেছে? মনে থাকলে এত হাসি খুশি সবাই থাকতে পারতো কি করে? কিন্তু পরি তো কিছুই ভুলতে পারছে না। ভাবতে ভাবতে পরি পৌঁছে যায় জমিদার বাড়ির সামনে। ভেতরে ঢুকে বুক কাঁপে না পরির। একটু মৃত্যুর ভয় সে না করে বিনা বাক্যে প্রবেশ করে। সিমেন্টে আবৃত সোনালির খাতাটায় কলম চালাচ্ছে পড়ি। গতকাল থেকে এসে এসে লিখছে। 4 দেওয়ালের ভেতর থেকে সে প্রয়োজন ব্যতীত একেবারের জন্য বের হয়নি। তার আর শায়েরের ভালোবাসার প্রতিটা মুহূর্ত তুলে ধরেছে সে, যেমনটা সোনালি তার রাখালের প্রতি মুহূর্ত তুলে ধরেছে। পরি খাতাটা কিছু লিখতে না লিখতে রূপালির লেখা দেখত। সিরাজের প্রতিটা ভালোবাসা সে এখনও রয়ে গেছে, যা দেখে ঘৃণা হলো পরির। তবুও তা ভালোবাসা। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ব্যক্তি কারো না কারো প্রিয়, তাকে কোনো নারী নিঃসন্দেহে ভালোবাসে। রূপালী সিরাজকে তালিকায় রেখেছে বলে এখনও ভালোবাসে। তবে ভালোবাসা সত্ত্বেও রূপালী সিরাজকে শাস্তি দিয়েছে। রূপালীর ওই খারাপ মানুষটাকে সত্যিই খুব ভালোবেসেছিল, কিন্তু কপালেও সুখ লেখা ছিল না। পরে বেশি কিছু লিখল না। তার লেখা শেষ করে বই খাতার মাঝে চাপা দিল খাতাটা। কালকে জমিদার বাড়ির আঙ্গিনায় আসতে সবার পরিবর্তন পরির চোখে পড়ল, তবে আফতাব আর আখিরকে সে দেখল না। বাড়িতে এসে সে জানতে পেরেছে চিঠিগুলো রূপালী ইচ্ছাকৃতভাবে লেখেনি, তাকে জোর করে লিখেছে আখির। না হলে মালার ক্ষতি করে দিবে সে। পরি বুঝলো সে শায়ের এসব বুঝতে পেরে কোনো প্রতিক্রিয়া করেনি। পরি বুঝতে পারে না কেন এত মিথ্যে পদ্মা চারিদিকে ছড়িয়েছে, কেন এই সুন্দর প্রকৃতিকে সত্য বলে মনে হয় না। এসব ভাবতে লাগলো পরীর। তবে বেশিক্ষণ স্থায়ী হলো না সে ভাবনা। মালার ডাকে বের হয়ে এলো সে। উঠোনে আসতেই বাকি সবাইকে একসাথে দেখতে পেল। ঠোঁটে হাসির রেখা টেনে এগিয়ে গেল সে। বলল, সব গুছিয়ে নিয়েছে সবাই? মালা নিজের হাতের ব্যাগটা মাটিতে রেখে বলে, সব গোছাচ্ছে, আর দেরি করিস না পরি, চল যাই। পরে সবাইকে নিয়ে অন্দর পেরিয়ে বৈঠকে গেল, কিন্তু সেখানে পৌঁছতে রক্ষীরা ওদের পথ আটকালো। পরে তাদের কিছু না বলে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। পরে চাচ্ছিল আফতাবের মুখোমুখি হতে, তাই ওরা অন্দরে ফিরে এলো। সারাদিন অন্দরে উঠোনে বসে কাটিয়ে দিল। কুসুমের চোখে মুখে আতঙ্ক। সে বলতেছে, আপা, আমার ডর করতেছে। আপনার বাপে আমাকে যাইতে দিবা? তুই চুপ থাক কুসুম, আজকে ওই লোকটার সাথে আমার শেষ বোঝাপড়া। জেসমিন কাচুমাচু হয়ে এক কোণে বসে আছে। পরীর সাথে সেও জমিদার বাড়িতে একের সিদ্ধান্ত নিয়েছে যে গৃহে শান্তি নেই সে গৃহে বসবাস অযোগ্য। তাই পরীর এক কথায় মালা, জেসমিন, কুসুম, শেফালি, রূপালী বাড়ি ছাড়তে রাজি। তারা সবাই অতিষ্ঠ। মালা বুঝতে পারে না হঠাৎ পরী এই সিদ্ধান্ত নিল কেন। হয়তো পরীর কল্পনা ভয়াবহ কিছু আছে, যা সম্পূর্ণ পূরণ করার আগে
সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে চাইছে। মারা নিজেও ধৈর্যহীন হয়ে পড়ছে, তাই পরীর ভরসায় সব সারতে চাইছে। কিন্তু আফতাব কী বলবে? আদৌ কি ওদের জিতে দিবে, নাকি পরীর উপর হামলা করবে? এসব চিন্তাতে সারাদিন গেল সবার। বিকালের দিকে আখির আফতাব দুজনে এলো। তারা আগেই খবর পেয়েছে যে পরী জমিদার বাড়িতে ফিরছে। দূর গ্রামে একটা কাজে গিয়েছিল তারা, তাই আসতে দেরি হয়েছে। দুই ভাই তৈরি হয়ে এসেছে। পরী স্বাভাবিকভাবে উঠে দাঁড়ালো। আফতাব বলল, তাহলে এবার ফিরলে তুমি? তো কাকে মারতে এসেছো? আমি কাউকে মারতে এসেছি না, আমি সবাইকে নিয়ে যেতে এসেছি। আপনাদের থেকে অনেক দূরে যাব আমরা। আফতাবের পরিবর্তনে আখির জবাব দিল, তাহলে গ্রামের লোকজন কি বলবে? কি বলবে সবাইকে? মুহূর্তে পরীর চোখে রাগ দেখা দিল। আপনি চুপ থাকবেন, নাহলে আমার পরিকল্পনা বদলে যেতে পারে। আপনার উপর আমার নজর পড়লে আপনার বিপদ। অতঃপর আফতাবের দিকে তাকিয়ে বলে, আমি কোনো শত্রুতা করতে আসিনি। একজন পিতা তার কন্যার হত্যা করতে চায়, তা আমি এই প্রথম আপনাকে দেখলাম। যাই হোক, আমি সবাইকে নিয়ে যেতে এসেছি। আমি চাই আপনি আমাদের যেতে দিন। আর কখনো এই গ্রামে পা দিব না। ভাই, পরীর কথা শুনবেন না। ও এখন সবাইকে সরিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের উপর আক্রমণ করতে পারে। আমি সব বুঝতে পারি। পরী, তুই একবার যখন আমাদের জালে এসে পড়েছিস, তাহলে তোকে আমরা যেতে দিব না। দিনের বেলায় দিবা স্বপ্ন দেখিস না তুই। পরী হেসে এগিয়ে বারান্দায় বসলো। আফতাব আখির কিছুই বুঝলো না পরীর এহেম কাণ্ডে। আফতাব দেখলো পরী ব্যতীত সবাই যার যার ঘরে চলে গেছে। এতেও আফতাব অবাক হলো, তবে সে আমলে নিল না। সে পরীকে বলে উঠল, তুমি যদি এখানে না আসতে তাহলে তোমাকে খুঁজে বের করতাম। এখন দেখি তুমি সহজেই ধরা দিয়েছো। আফতাবের কথায় পরী চোখ তুলে তাকালো। আমি কি সত্যি আপনার মেয়ে, নাকি আপনিও আপনার ভাইয়ের মতো? হুঙ্কার ছাড়ে আফতাব। মুখ সামলে কথা বলে পরী, তোমার ভয় হচ্ছে না? আজ তোমাকে কঠিন মৃত্যু দেবো আমি। আপনার ভাইকে তো আমি অকেজো বানিয়েছি, কিন্তু আপনার এই অবস্থা কে করলো? আফতাব তেড়ে এলো পরীর দিকে। তখনই একটা নারী কণ্ঠ ভেসে উঠলে, পরীর গায়ে হাত দিলে তোমার হাত ঠিক থাকবে না কইয়া দিলাম। আফতাবের চোখ গেল জেসমিনের দিকে। এতটা উন্মাদ হতে জেসমিনকে এই প্রথম দেখলো। কৃষ্ণবর্ণ মুখখানা যে তেজি ভাবটা ফুটে উঠছে, তার চেয়ে বড় কথা, জেসমিন হাতে রয়েছে বড় তলোয়ারখানা। শুধু জেসমিন নয়, মালা, রূপালী, কুসুমার, শেফালিও রয়েছে। জেসমিন বলে ওঠে, অনেক তো দাপট দেখাইলা, এইবার আমার মাইয়াটার দাপট দেখেন। বড় আপা আর আমি কম সহ্য করিনি। আজ হয় আমাকে যাইতে দেবেন, নইলে আপনার জান আমি নিয়ে নেব। ভাবছিলাম স্বামী হত্যা মহাপাপ, এখন বুঝতে পারছি আপনার মতো স্বামী হত্যা সবচাইতে পুণ্য। জেসমিনের এই রূপ সবাইকে অবাক করে দিয়েছে, শুধু পরী হাসছে। আখের আফতাব এখানে ফিসফিস করে বলল, পরিস্থিতি ভালো না ভাই, সবাইকে পরী এসব বুঝিয়েছে। ওদের আজ ছেড়ে দিলে পরে আবার আমাদের উপর হামলা করবে, পুলিশকেও বলতে পারে। তাই ওদের এখানেই শেষ করা উচিত। তাহলে গ্রামের লোকদের কি বলবো? সবাই যখন জানতে যাবে কি বলবো? গ্রামের সবার সাথে তো আমরা পারবো না, ওসব পরে ভাবা যাবে। আপনি এক কাজ করুন, এখন সবাইকে বেঁধে ফেলুন, রাতে রাধাকে বাগানের বাড়িতে নিয়ে শেষ করব। আফতাবের সব রক্ষীদের ইশারা করতে প্রথমে পরীর দিকে এগোলো। জেসমিন সামনে এসে সবাইকে বারণ করতে, কেউ তার কথা শুনছে না। শেষে সে তলোয়ার চালিয়ে দেয়। পরীর মতো দক্ষ নয় জেসমিন, তাই তার হাত একজন রক্ষী বন্দি করে নিল তার দ্বারা। পরী এক মুহূর্ত দেরি না করে লাথি মারে রক্ষীর বুকে এবং মালার থেকে ছিনিয়ে নেয় তলোয়ার। সাথে সাথে একজনের বুক ভেদ করে পরী, সেটা তাজা রক্ত বেরিয়ে পড়ার সাথে সাথে লুটিয়ে পড়ে মাটিতে। বাকি সবাই পিছনে। আখির দ্রুত বাইরে গিয়ে বাকি সবাইকে ডেকে আনে, যাতে পরীর বিরুদ্ধে লড়াই করা সহজ হয়। ঘটনাস্থল সব কিছু দ্রুত ঘটছিল। আশেপাশে সবাই বুঝতে পারলো মুশকিল। এসব দেখে ভয় পেল মালা। ভয়ঙ্কর কিছু আভাস পাচ্ছে। বাপ মেয়ের যুদ্ধের শেষে কোন দিকে মন নেবে? ওরা তো চলে যেতে চাইছিল, কিন্তু আফতাব তাতে বাধা দিল, সব গণ্ডগোল পাকিয়ে। পরীর সাথে মালা বাদে সবাই যোগ দিল। তবে এতগুলো লোকের সাথে পেরে ওঠা কষ্টকর। বাইরে থেকে লোকজন আরও আসায় কুসুম অন্দরে লোহার দরজা আটকে দিল। রক্ষীদের হাতে শুধু লাঠি ছিল। অস্ত্র থেকে বাগান বাড়িতে, কিন্তু পরী যে অন্দরে অস্ত্র রেখেছে তা কারো জানা ছিল না। অস্ত্র থাকার কারণে আফতাবের লোকদের কাবু করা খুব বেশি কঠিন হলো না। রক্তস্রোতে ভেসে গেল অন্দরে উঠান। তবে সবার দেহে প্রাণ আছে, কিন্তু জখম হয়েছে। এদের মধ্যে কেউ কেউ উঠে দাঁড়াতে পারছে না, বিধায় মেঝেতে শুয়ে রইল। আর কিছুক্ষণ পর বোধহয় এদের প্রাণ পাখি উড়াল দিবে। পরিস্থিতি খারাপ দেখে আখির দরজা খুলে পালিয়ে যাচ্ছে। রূপালী পেছন থেকে টেনে দিল। আখিরকে উদ্দেশ্য করে বলল, কুত্তার বাচ্চা, এখন পালাচ্ছিস কেন? আমাদের মারবি না? নারী শক্তি কখনো দেখেছিস? তবে আজ দেখ। রূপালী আখিরকে মারতে যাবে, তখনই ভারী কিছু আঘাত ওর দেহে শান্ত হয়ে গেল। সবাই স্তব্ধ হয়ে তাকালো আফতাবের দিকে। রক্ষীরা এক এক করে সরে দাঁড়ালো। রান্নাঘর থেকে পাথর এনে রূপালীকে আঘাত করছে আফতাব। পরী বোনের নিষ্প্রাণ দেহের দিকে তাকিয়ে রইল নির্বিশেষে। তখনই পরিচিত কণ্ঠ চোখ তুলে তাকালো। সায়েরার নাইম এসে গেছে। চোখাচোখি হলো সায়েরের সাথে পরীর, কিন্তু সে দৃষ্টির সাথে সাথে স্থির হয়ে গেল। রূপালীর তলোয়ারখানা পরীর পিঠে ঢুকিয়ে দিয়েছে আখির।
কিন্তু পরি নির্জীব শান্ত দৃষ্টিতে তার স্বামীকে শেষ দেখা দেখে নিচ্ছে। সায়ের পরিজন বলে চিৎকার দিয়ে এগিয়ে এলো। কারো ভাবনাতে আসেনি আখির পরীকে আঘাত করে বসবে। আফতাব কাউকে হত্যা করার হুকুম করেনি। সবাইকে বাগান বাড়িতে নিয়ে শান্তভাবে হত্যা করে ওদের অঙ্গগুলো বিক্রি করে দিত। কিন্তু রূপালী আখিরকে মারতে গিয়েছিল বিধায় এ কাজ করতে হলো তাকে। তবে আখির যে শেষমেশ পরীকে আঘাত করে বসবে আফতাবও ভেবে বসেনি। পরীকে আঘাত করে আখিরও বেশিক্ষণ শ্বাস নিতে পারল না। জেসমিনের আঘাতে খণ্ডিত হলো আখিরের দেহখানা। পরীকে আঘাত করার সাথে সাথে জেসমিন আখিরের পিঠে তলোয়ার চালিয়ে দেয়, যার ফলে সেও মাটিতে লুটিয়ে পড়ে। পরী মাটিতে পড়ার আগে সায়ের তাকে বাহুবন্ধনে আবদ্ধ করে। বেশিক্ষণ সায়েরকে দেখতে পারল না পরী, এমনকি কিছু বলতে পারল না। কিন্তু ওই খোলা চোখ দুটো যেন অনেক কিছু বলতে চাইছিল সায়েরকে, তা আর বলা হলো না। পরী শুধু একটাই কথা বলতে পেরেছিল, আমার পরিবারের দায়িত্ব আপনার হাতে দিয়ে গেলাম, আপনি সবাইকে রক্ষা করুন। পরীকে বুকে জড়িয়ে ধরে সায়ের খুব শক্ত করে। ওর চোখ থেকে জল গড়ায় না। তার অর্ধাঙ্গিনীকে জড়িয়ে ধরে সে শান্তি অনুভব করে। কিন্তু আজকের পর থেকে এই শান্তি সায়ের আর পাবে না। সে আস্তে করে বলে ওঠে, আমার দায়িত্ব কে নেবে পরিজান? আপনি হিনা, আমি কিভাবে থাকবো? আর একটু থেকে গেলে হতো না? শান্ত অন্দরে দেওয়ালে বাড়ি খাচ্ছে সায়েরের কথাগুলো শুনে। প্রিয়তমাকে সে অনেক কথাই বলে, তার সাথে আর কটা দিন থাকার অনুরোধ করছে খুব করে। কিন্তু প্রকৃতি যে বড়ই নিষ্ঠুর। চোখের জলে যদি প্রিয় মানুষটা ফিরে আসতো তাহলে পৃথিবীর কেউ সঙ্গীহীন হতো না। সায়েরকে আসতে খুব দেরি হয়ে গেছে, নাহলে পরীকে সে নিজের জীবনের বিনিময় হলে রক্ষা করত। মুস্কান তার চোখের পানি টানতে পারেনি। সায়ের পরীর ভালোবাসার কাছে সে মাথা নত করে ফেলেছে। সায়েরের বলা প্রতিটা কথা বেদনাদায়ক, নিজেকে তাই ধরে রাখা সম্ভব নয়। সে বেদনাদায়ক কণ্ঠে বলল, পরী তাহলে জীবিত নেই? আর ওই খুনগুলো আপনি করেনি? তাহলে নিজের ঘাড়ে কেন সব দোষ নিলেন? আমার পরিজন তার পরিবারকে রক্ষা করতে বলেছিল, তাই আমি কাজ করছি। এর বিনিময়ে আমি আমার পরিজনের কাছে চলে যাব। এর থেকে সুখ আর কি আছে? জমিদার আফতাবটা বেঁচে ছিল, ওনাকে কে মারল? পরিজনকে নিয়ে আসার পর ওনার দুই স্ত্রী তাকে খুন করেছে। ওনারা এখন কোথায়? আর পরীকে নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? সাহেব বেশ বিরক্ত হলো মুস্কানের কথায়। আপনি অনেক প্রশ্ন করেন, বিরক্ত লাগলেও আমাকে বলতে হবে। আমি আমার পরিজনকে নিয়ে নবীনগরে ফিরে যাই, সেখানে তাকে কবর দেই এবং 3 বছর সেখানেই ছিলাম। তারপর পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসলে। বুঝলাম না আপনার কথা। আপনি যদি 3 বছর নবীনগরে থাকেন তাহলে পরীর মা মালা জেসমিন কোথায়? আর জুমান পিকলুবা কোথায়? জানি না ওনারা কোথায়, কিন্তু ওই দিন আমি সবাইকে বলেছিলাম ওনারা যেন দূরে কোথাও চলে যায়। মুস্কান আর সায়েরের সামনে বসে থাকলো না, উঠে চলে গেল। নূরজামানও এতক্ষণ সব শুনছিল। সে বুঝতে পারে সায়ের নির্দোষ হয়েও নিজের ঘাড়ে সব দোষ কবুল করে নিচ্ছে। মুস্কান নূরজামানের সাথে তার কেবিনে গিয়ে বসলো। তারপর রেকর্ডিংটা নূরজামানের কাছে দিল। গোপনে সে সায়েরের সব কথাই রেকর্ড করে ফেলেছে। নূরজামান সেটা হাতে নিয়ে বলল, এই কেস এবার ঘুরবে। সবার আগে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে হবে। আমার মনে হয় আপনার স্বামী মানে ডাক্তার নাইম সব জানে, আগে তাকে প্রশ্ন করতে হবে। পরিযান পর্ব 26।